আপনার মুখের ভাষা আপনার হাতে থাকা মোবাইল ফোন কখনোই সরাসরি বুঝতে পারে না। ধরুন এই মুহূর্তে আপনার হাতে থাকা ফোনটি থেকে চ্যাটজিপিটি বা অন্য যে কোনো এআই প্ল্যাটফর্মের কাছে ভয়েস কমান্ডের মাধ্যমে কিছু একটা জানতে চাইলেন, কিন্তু মজার ব্যাপার হলো আপনি বাংলা, ইংরেজি বা যে কোনো ভাষাতেই কথা বলেন না কেন, এই এআই প্ল্যাটফর্মগুলো কখনোই আপনার বলা একটি বাক্য তো দূরের কথা, একটি শব্দ বা অক্ষরও সরাসরি বুঝতে পারে না। আপনি আপনার মুখ দিয়ে যেটাই বলেন এআই সিস্টেম সেটাকে সংখ্যায় রূপান্তর করে। এ কারণে এআই সিস্টেমগুলো নিশ্চিতভাবে বলতে পারে না যে আপনি একটু আগেই তাকে ঠিক কি বলেছেন। সে শুধু অনুমান করে বোঝার চেষ্টা করে আপনি ঠিক তাকে কি বলতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষের ভাষা এআই যদি সরাসরি বুঝতেই না পারে, তাহলে কিভাবে আমরা কি বলতে চাচ্ছি সে অনুযায়ী আমাদের এত ভালোভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর বা সমাধান দিতে পারে? পৃথিবীর এত এত ভাষা যদি এআই নাই বোঝে, তাহলে অনুমানই বা করে কিভাবে? চ্যাটজিপিটি বা এই ধরনের এআই প্ল্যাটফর্মগুলো কিভাবে মানুষের ভাষা বুঝতে পারে ও কিভাবে সেই অনুযায়ী কাজ করতে পারে এবং বিহাইন্ড দ্য সিনে মূলত কি কি হয়, সেটাই স্টেপ বাই স্টেপ সহজ উদাহরণের মাধ্যমে দেখবো এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত, আমরা যখন কথা বলি তখন আমাদের ভোকাল কর্ড কাঁপতে থাকে। এই কাঁপুনির কারণেই বাতাসের ভিতরের এয়ার মলিকিউল বা কণাগুলো নড়াচড়া শুরু করে। এই নড়াচড়া করা বাতাস থেকেই তৈরি হয় সাউন্ড ওয়েভ, যা চারিপাশে ছড়িয়ে পড়ে। ঠিক যেমন পুকুরের পানিতে ঢিল ছুড়লে ঢেউ তৈরি হয় এবং সেই ঢেউয়ের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমন ভাবে আপনার গলার এই কম্পনও বাতাসে সাউন্ড ওয়েভ তৈরি করে। এখন আপনার ফোনের ভেতরে থাকা মাইক্রোফোন এই সাউন্ড ওয়েভগুলোকে ধরে ফেলে। এই মাইক্রোফোনের কাজ হলো বাতাসের এই কম্পনকে একটা অ্যানালগ ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করা। ধরুন আপনি বললেন ক্যাট, এক্ষেত্রে আপনার মুখ থেকে তিনটি আলাদা সাউন্ড তৈরি হয়। ঠিক এরকম এই তিনটি শব্দ মিলে বাতাসে একটি নিরবিচ্ছিন্ন তরঙ্গ বা কন্টিনিউয়াস সাউন্ড ওয়েভ তৈরি করে। এই তরঙ্গ যখন আপনার ফোনের মাইক্রোফোনে পৌঁছায় তখন সেটি থাকে একটি অ্যানালগ সিগন্যাল। কিন্তু সমস্যা হলো আপনার ফোন বা কম্পিউটার কিন্তু এই মসৃণ অ্যানালগ সিগন্যাল বোঝে না, সে শুধু বোঝে ডিজিট বা ডিজিটাল সিগন্যাল। এই সমস্যা সমাধানের জন্যই ফোনের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি সিস্টেম থাকে যেটাকে বলা হয় এডিসি, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। কিভাবে এটি কাজ করে? প্রথমে এটি আগের অ্যানালগ সিগন্যালকে অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ করে নেয়। এই প্রতিটি ছোট অংশকে বলা হয় স্যাম্পল। এরপর এই প্রতিটি স্যাম্পলের জন্য সাউন্ড ওয়েভ বা রেখা অনুযায়ী ডিজিটাল নাম্বারিং করা হয়। যেমন ধরুন এখানে রেখাটা কিছুটা নিচে, তার মানে এখানে শব্দের শক্তি বা অ্যাম্পলিটিউড কম। আরো সহজভাবে বললে শব্দটা এখানে আস্তে শোনা যাবে বা সাউন্ড অনেক কম হবে। এজন্য এটাকে আমরা ডিজিট দিয়ে প্রকাশ করতে চাইলে কিছুটা কম মানের ডিজিট যেমন 0.12 ধরা যেতে পারে। কিন্তু অন্যদিকে এখানে দেখুন রেখাটা অনেক ওপরে, এর মানে শব্দের জোর বা মাত্রা এখানে অনেক বেশি। এজন্য এটাকে ডিজিট দিয়ে প্রকাশ করতে হলে আগের থেকে কিছুটা বড় মানে 0.45 ধরা যেতে পারে। এভাবে এডিসি প্রতিটি অংশের রেখার পরিবর্তন বিবেচনা করে একটি নাম্বার প্যাটার্ন তৈরি করে, আর এই প্যাটার্নকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, যেটা আপনার ফোন বা কম্পিউটার খুব ভালোভাবে বুঝতে পারে। সো ধরে নিন ক্যাট শব্দটির ডিজিটাল সিগন্যাল হবে ঠিক এরকম। কিন্তু আমাদের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ আছে, সেটি হলো অনেক শব্দ আছে যেগুলোর মাত্রা বা অ্যাম্পলিটিউড একই। যেমন এই দুটি অক্ষর খেয়াল করুন। এই দুটি অক্ষর আপনি যখন উচ্চারণ করার চেষ্টা করবেন দেখবেন এদের মাত্রা বা কত জোরে বলা হচ্ছে সেটার ভ্যালু মোটামুটি একই। এজন্য সিস্টেম শুধুমাত্র টাইমলাইন এবং মাত্রা বা কত জোরে বলা হচ্ছে সেটার ভ্যালু দিয়ে এই দুটির পার্থক্য করতে পারে না। এ কারণে আমাদের দরকার ফ্রিকোয়েন্সি বা কম্পন। একটা উদাহরণ দিয়ে বুঝাই। কল্পনা করুন আপনার একটি গিটার আছে। এখন সেই গিটারে একটি মোটা তারে আপনি যখন টুকা দেন সেটি ধীরে ধীরে কাঁপে এবং একটি গভীর বা ভারী শব্দ তৈরি করে, যেটাকে বলা হয় লো ফ্রিকোয়েন্সি। আবার অন্যদিকে যখন চিকন তারটিতে টুকা দেয়া হয় তখন সেটি খুব দ্রুত কাঁপতে থাকে এবং তীক্ষ্ণ বা চিকন শব্দ তৈরি করে, যেটাকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি। যদিও আপনি এই দুইটি তারে সমান জোরে কিন্তু আঘাত করেছিলেন বা টুকা দিয়েছিলেন, কিন্তু তাদের কম্পনের কিন্তু টাইপটা একরকম না, কোনোটার লো আবার কোনোটার হাই। এই যে কাঁপুনি এটাই মূলত আসলে ফ্রিকোয়েন্সি। ঠিক আমাদের গলার স্বরের ক্ষেত্রেও তাই। এই শব্দের কম্পন অনেক দ্রুত বা হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু এই শব্দের কম্পন তুলনামূলকভাবে ধীরে হয়। এখন সিস্টেম এই পার্থক্য খুঁজে বের করার জন্য পুরো সাউন্ড ওয়েভটাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে ভাগ করে নেয়, যেগুলোকে আমরা বলি টাইম স্লাইস। এরপর প্রতিটি স্লাইসের ভেতর তরঙ্গটা কত দ্রুত কাঁপছে বা ভাইব্রেট করছে সেটা হিসাব করে দেখা হয়। এভাবেই ফ্রিকোয়েন্সি এর পরিবর্তন দেখে সিস্টেম বুঝতে পারে আপনি কি এই অক্ষরটি উচ্চারণ করেছিলেন নাকি এটি। সো এ পর্যায়ে সিস্টেম এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো নিয়ে একটি 2D গ্রাফ বা ছবিতে রূপান্তর করে, যেটাকে আমরা বলি স্পেকট্রোগ্রাম। সহজভাবে বললে এটি হলো শব্দের একটি ডিজিটাল ম্যাপ বা ছবি। এটাতে মূলত তিনটি জিনিস থাকে। প্রথমত টাইম, যেটা আপনারা এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত কম্পন বা ফ্রিকোয়েন্সি, যেটা ওয়াই অক্ষে বসানো হয়েছে। এবং সর্বশেষে থাকে শব্দের মাত্রা বা শক্তি, যেটাকে স্ট্রেংথও বলা হয়, যেটা আপনারা স্ক্রিনে কালার বা ব্রাইটনেস হিসেবে দেখতে পাচ্ছেন। যেখানে কালার বা ব্রাইটনেস যত বেশি সেখানে শব্দের শক্তি তত বেশি। উদাহরণ হিসেবে আমাদের সেই ক্যাট শব্দটাকেই ধরা যাক। স্পেকট্রোগ্রামে এটি দেখতে অনেকটা এরকম হবে। সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শুরুতে একটা স্পাইক যা নিচের দিকে থাকে মানে লো ফ্রিকোয়েন্সি। এ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা লম্বা এবং চওড়া উজ্জ্বল প্যাচ, কারণ ক্যাট বলার সময় খেয়াল করবেন এ অক্ষরটি দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এবং সবশেষে টি এর ক্ষেত্রে একটা খুব সরু কিন্তু উঁচু স্পাইক, কারণ এটি একটি তীক্ষ্ণ বা হাই ফ্রিকোয়েন্সির শব্দ। সো এই স্পেকট্রোগ্রামটি তৈরি হওয়ার পরে এখন কিন্তু আমাদের এআই সিস্টেম চাইলেই আমরা কি শব্দ বলতে চেয়েছিলাম সেটা প্রেডিক্ট বা অনুমান করতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা যদি সরাসরি এই স্পেকট্রোগ্রামকে পরবর্তী ধাপে প্রেডিকশনের জন্য পাঠাই তাহলে কিন্তু এআই সিস্টেম অনেক অনেক বেশি সময় নেবে, কারণ এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেটা আমাদের পরবর্তী ধাপের জন্য আসলে দরকারই নাই। বিষয়টি একটি সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি একটি
মানুষের ছবি আঁকবেন। এখন সেই ক্ষেত্রে কি আপনি মানুষের প্রতিটি পশম আঁকবেন এক এক করে? এটা কিন্তু করবেন না। আপনি কিন্তু জাস্ট একটা মানুষের যেরকম শেপ হয়, যেগুলো আসলে না থাকলেই নয়, অর্থাৎ যেগুলো থাকলেই যে কেউ আসলে চোখের পলকেই দেখে বুঝতে পারে যে এটি একটি মানুষের ছবি এঁকেছেন, সেগুলোই কিন্তু আমাদের জন্য এনাফ। ঠিক একইভাবে আমাদের কাছে যে স্পেকট্রোগ্রামটি আছে, এটি এতটাই ডিটেলস যে এখানে অনেক নয়েজ বা আননেসেসারি জিনিসও আছে। যেমন আপনি যখন ক্যাট বলেছিলেন তখন হয়তো আপনার আশেপাশে অনেক অন্য আওয়াজ বা নয়েজ ছিল, যেগুলো আপনার ক্যাট বলার সাথে সরাসরি সম্পর্কিত নয়। সো এগুলো রিমুভ করার জন্য আমরা মূলত ব্যবহার করি এমএফসিসি। এটি শুধু সেই ফ্রিকোয়েন্সিগুলোই রাখে যা মানুষের কান শুনতে পায় এবং যা শব্দ চেনার জন্য জরুরি, এবং বাকি নয়েজ বা আননেসেসারি অংশগুলো ডিলিট করে দেয়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে পুরো জিনিসটাকে কম্প্রেসড করে ফেলে। এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনি মেসেঞ্জারে আপনার কোনো বন্ধুকে একটি বড় হাই রেজুলেশনের ছবি পাঠাবেন, যেটার সাইজ অনেক বড়, কিন্তু দিন শেষে আপনার বন্ধু কিন্তু ওই এইচডি একেবারে হাই রেজুলেশনের ছবিটা কিন্তু পাবে না, কারণ মাঝখানে মেসেঞ্জার সিস্টেমটি ওই ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো না থাকলেই নয় সেইগুলো রেখে জিনিসটাকে কম্প্রেসড করে তারপর আপনার ফ্রেন্ডকে পাঠাবে। ঠিক এরকম ভাবে এনএফসিসি যখন স্পেকট্রোগ্রামের ডেটাকে কম্প্রেস করে, তখন কিন্তু আমরা ঠিক এরকম ছোট ছোট কিছু ভেক্টর বা গাণিতিক সেট পাই। এটাকে বলতে পারেন টাইম, ফ্রিকোয়েন্সি এবং স্ট্রেংথ সবকিছু মিলিয়ে তৈরি করা একটি কম্প্রেসড ইনফরমেশন ডেটাবেস। তো এরপর শুরু হয় মূল কাহিনী। এই ছোট ছোট ভেক্টর বা গাণিতিক সেটগুলো কিন্তু চলে যায় আমাদের নিউরাল নেটওয়ার্কে, যেটাকে বলা হয় এআই এর ব্রেন। এখন আপনারা জানেন এআই কে কিন্তু আগে থেকে এরকম মিলিয়ন মিলিয়ন শব্দের ভেক্টর বা গাণিতিক সেট দিয়ে ট্রেন করা হয়েছে। এর মানে হলো তার মেমোরিতে আগে থেকেই এরকম ক্যাট, ব্যাট, ক্যাপ এর মতো হাজার হাজার শব্দের গাণিতিক ভেক্টর সেট সেভ করা আছে। এজন্য এখন নিউরাল নেটওয়ার্ক আমাদের ক্যাট শব্দের জন্য ভেক্টর বা গাণিতিক সেটকে তার কাছে আগে থেকে থাকা সেটগুলোর সাথে মিলিয়ে দেখে ক্যাটের সাথে কোন সেটটি সবচেয়ে কাছাকাছি মেলে, এবং যখনই সে কোনোটার সাথে মিল খুঁজে পাচ্ছে তখন কিন্তু সে ডেফিনেটলি এটাকে আইডেন্টিফাই করতে পারছে। এভাবে নিউরাল নেটওয়ার্ক প্রেডিক্ট করে ফেলে যে আপনার বলা শব্দ হলো ক্যাট, এবং এভাবেই এআই আপনার বলা ভয়েস কমান্ডের প্রতিটি শব্দকে ধাপে ধাপে সংখ্যা থেকে ছবিতে, ছবি থেকে তথ্যে রূপান্তর করে। তবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, চ্যাটজিপিটি বা মডার্ন এআই প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনার বলা শব্দ বুঝেই কিন্তু সে থেমে থাকে না। সে আপনার ওই শব্দের ইন্টেন্ট বা উদ্দেশ্য বোঝার চেষ্টা করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি এর মাধ্যমে। যেমন আপনি যখন বলেন একটি বিড়ালের ছবি দেখাও, এখানে সে বিড়াল শব্দটি বুঝেই থেমে থাকে না, সে আগে পরের শব্দগুলো অ্যানালাইসিস করে, বুঝে নেয় যে এখানে বিড়াল বলার উদ্দেশ্য হলো আপনি একটি বিড়ালের ছবি দেখতে চাচ্ছেন। এ কারণে কিন্তু সে একটি বিড়ালের ছবি জেনারেট করে আপনাকে দেখাতে পারে। কিন্তু এআই আমাদের বলা শব্দ বা ইনস্ট্রাকশন থেকে কিভাবে এরকম ছবি তৈরি করতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের একটি চমৎকার ভিডিও আছে। আপনি আগ্রহী হলে ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। সো আশা করছি এই ভিডিও থেকে এআই প্ল্যাটফর্মগুলো কিভাবে মানুষের ভাষা বুঝতে পারে সেটা নিয়ে একটু হলেও আইডিয়া পেয়েছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।